Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন, দেশ ও দেশের বাইরে যেখান থেকে। আজকের হরর নাইটের 120তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, সারা দেশব্যাপী টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। এই জলাবদ্ধতার কারণে অনেকেই কিন্তু মারাত্মক সমস্যায় পড়ে গেছেন। আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা অতি দ্রুত যেন এই প্রাকৃতিক দুর্যোগকে আমাদের উপর থেকে তুলে নিন। কেননা এটা যদি বড় ধরনের বন্যায় রূপ নেয় তাহলে আমরা মারাত্মক সমস্যায় পড়তে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, এই সমস্যায় যে শুধু মানুষ পড়ে তা কিন্তু নয়, আমাদের সাথে সাথে আমাদের আশেপাশে সবসময় বিচরণকারী কুকুর, বিড়াল এগুলোও কিন্তু সমস্যায় পড়ে গেছে। আমরা আমাদের সাথে সাথে তাদের কথাও যেন মাথায় রাখি। আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এর মধ্যে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া থানার চক সমরুক গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন হাফেজ মাওলানা শেখ একরামুল হোসেন। আর দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় মিকাইল আহমেদ ভাই। মিকাইল আহমেদ ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি কিন্তু বাংলাদেশের বহুল প্রচলিত একটি ঘটনা, যে ঘটনাটি ময়মনসিংহ গীতিকার মহুয়া পালাতেও কিন্তু রয়েছে। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। তবে যাবার আগে যে কথাগুলো সবসময় বলি, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের হরর নাইটের 120তম এপিসোডের প্রথম ঘটনাটি মূলত কালো জাদুকে কেন্দ্র করে। তবে অন্যান্য ঘটনা থেকে এই ঘটনার মধ্যে ব্যতিক্রমী কিছু জিনিস রয়েছে, তা শুনলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। এই ঘটনাটি একরামুল হোসেন ভাই উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। তবে ওনার বয়স তখন কম ছিল, তখন ওনার বয়স ছিল 5 কি 6 বছর। ঘটনাটি ওনার পরিবারের সাথেই ঘটেছে। সাল 2000 সাল বা 2001 সাল হতে পারে বলে উনি জানিয়েছেন। তো ওনাদের পরিবারে মা বাবা ছাড়া ওনার 4 জন বোন এবং 3 জন ভাই, সবার মধ্যে উনিই ছোট। উনি ওনার জ্ঞান হওয়ার পর থেকে দেখে এসেছেন যে ওনার আব্বু একজন কাটিং মাস্টার, অর্থাৎ উনি দর্জি হিসেবে বেশ খুবই সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন। খুব ভালোই কাজ করতেন উনি, ভালো একজন কাটিং মাস্টার। পরিবারে 7টা সন্তান আর মা বাবা, তাহলে মোট 9 জনের একটি বড় পরিবার। একজন ব্যক্তির পক্ষে কিন্তু এত বড় পরিবারের দেখভাল করা খুব কঠিন হয়ে যায়। তো এই যে একরামুল ভাইয়ের যিনি মেজো আপু, উনি জরির কাজ করতেন, জামা তারপর শাড়ি এর উপরে জরির কাজগুলো করতেন। আর মেজো আপুর সাথে মেজো ভাইয়াও কাজ করতেন অল্প অল্প। আর বড় আপু যিনি, উনি বাসার কাজ করতেন আম্মুর সাথে। বড় ভাইয়া উনি কিন্তু জুয়েলারির কাজ শিখেছিলেন, স্বর্ণালঙ্কার তৈরি করা শিখেছিলেন আর কি। তো উনি বাড়ির বাইরে চলে গেছেন, ওখানে কাজ করতেন। প্রতি মাসেই কিছু টাকা কিন্তু বাড়িতে পাঠাতেন, নিজেও চলতেন। তো খুব একটা খারাপ যাচ্ছিল বিষয়টা এরকম না, চলছিল আলহামদুলিল্লাহ মোটামুটি। হঠাৎ করেই একটা সমস্যা দেখা দিল, তা হচ্ছে এই যে মেজো আপু যিনি জরির কাজ করতেন, তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেল। আর উনি বলতেন যে ওনার শরীর জ্বালাপোড়া করছে, শরীরের ভেতরে মনে হচ্ছে আগুন ধরে গেছে, এমন জ্বালাপোড়া শুরু হয়েছে। এমন জ্বালাপোড়া যে উনি ছটফট করতেন সব সময়।
আর যেহেতু তীব্র মাথা ব্যথা, উনি তো কাজ করতে পারতেন না। প্রথম দিকে মনে হয়েছিল যেহেতু জরুরি কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতে হয়, যেহেতু হাতের কাজ, সুন্দর না হলে তো সেগুলো বিক্রি হবে না। এই কাজ করতে করতে হয়তোবা শরীরের উপর একটা বেশ বড় ধরনের ধকল গিয়েছে। উনি বেশ কিছুদিন বিশ্রাম নিলেন, কিন্তু না, এতে দেখা গেল যে আরও খারাপ অবস্থা হয়েছে। একেবারে বিছানায় পড়ে গেছেন উনি। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। এই একরামুল ভাইয়ের আব্বু যেখানে চাকরি করতেন, সেখান থেকে কোনো কারণ ছাড়াই তাকে চাকরিচ্যুত করা হলো। উনি বাড়িতে চলে আসেন, কাজ নেই। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। এই একরামুল হোসেন ভাইয়ের যিনি বড় ভাই, যিনি জুয়েলারি কাজ করতেন, উনিও কোনো খবর ছাড়াই বাড়িতে চলে আসলেন। উনি বললেন উনি যে জুয়েলারির দোকানে কাজ করেন, কোনো প্রমাণ ছাড়াই নাকি সোনা চুরির অপবাদ দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। বাড়িতে এরকম একটা সমস্যা। যারা মোটামুটি কাজ জানতেন প্রত্যেকেই অল্প স্বল্প উপার্জন করতেন, এখন সবাই বেকার। কি একটা ভয়ঙ্কর সমস্যা। এদিকে বড় ভাই বাড়িতে এসে কাজ খুঁজছেন আশেপাশে, যেহেতু উনি জুয়েলারি কাজ জানতেন, এছাড়া অন্য কাজ জানতেন না, উনি তো ওই কাজটাই খুঁজবেন। এদিকে একরামুল হোসেন ভাইয়ের বাবা, উনি তো কাটিং মাস্টার, উনি তো দর্জির কাজই খুঁজবেন, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। এদিকে এই যে মেজো আপু, ওনার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। যেখানে পরিবারে বাজার করার টাকাই নেই, ওনাকে চিকিৎসা কিভাবে করাবেন, এটা নিয়েও এই একরামুল হোসেন ভাইয়ের আম্মুর খুব চিন্তা হচ্ছিল। একদিন রাগ করেই মেজো আপুকে মারধর করেন যে এমন সময় অসুস্থ হইলেই কিভাবে কি করব। আসলে মা হিসাবে নিজের কন্যার এই কষ্টটা উনি দেখতে পারছিলেন না, ওই অবস্থাতেই তাকে বেশ মারধর করেছেন। এটা দেখে মূলত এই একরামুল হোসেন ভাইয়ের সেজো আপু, উনি তো বেশ রেগে গেছেন যে তুমি কি করো, এটা কোনো কাজ হলো? ও অসুস্থ, ওকে মারছো। আর আমাদের পরিবারে এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, নিশ্চয়ই কেউ কিছু করেছে। এই কথা বলার পর তখন গিয়ে একরামুল হোসেন ভাইয়ের আম্মুর মাথায় এই বিষয়টা কিন্তু কাজ করে, যা আসলেই তো তাই। হ্যাঁ, মানলাম যে মেজোজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই বলে সবার একসাথে সমস্যা হবে, এটা তো আগে ছিল না। আর এরা তো প্রত্যেকেই যে যার মতো করে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কাজ জানে। এই কাজের তো আসলে লোকের অভাব আছে, ওরা যেখানে যাবে সেখানে কাজ হবে, তারপরও কেন হচ্ছে না? কিন্তু এই সমস্ত কাজের যেটা আসলে সমাধান যেই পথে যাবেন আর কি, এই যেই কাজটা হয়েছে, কালো জাদুই হোক বা যেটাই হোক, চিকিৎসার জন্য তো পয়সা করি খরচ করতে হবে। ওদের কাছে তো তেমন কোনো পয়সা করি নেই। যাই হোক, অনেক কষ্টে ধার কর্জ করে চিকিৎসা করানোর জন্য ওনারা পদক্ষেপ নিলেন। প্রথম দিকে যেটা করে সেটা হচ্ছে, ওনাদের পাশের গ্রামে একজন হুজুর থাকতেন, তার কাছে নিয়ে যাওয়া হয় মেজো আপুকে। উনি ওনার জানা যে বিদ্যা ছিল তা দিয়ে চিকিৎসা করেছেন, কিছুটা ভালো হয়েছিলেন। কিন্তু উনি ধরতে পারেননি আসল সমস্যাটা কোথায়। এইভাবে কিন্তু 4 মাস পার হয়ে গেছে, একটা পরিবারে একটা টাকা উপার্জন যদি না হয়, অথচ সেই পরিবারে 9 জন সদস্য, তাহলে এই পরিবারের সদস্যরা কিভাবে চলেন তা কিন্তু আসলে ভাবলেই আমাদের একটা অন্যরকম অনুভূতি হয়। একটা মানুষ, তার তো 3 বেলা খেতে হয়, যেখানে 9 জন মানুষ, তাদের কিভাবে চলতে হবে, তারা কি খাবেন, কি করবেন না করবেন, এই চিন্তা তো আসলে প্রত্যেকের মাথায় কাজ করে। বিশেষ করে ওই পরিবারের যারা কর্মক্ষম ছিলেন, যারা উপার্জন করতেন, হঠাৎ করে তারা বেকার, তারা মানসিকভাবেও বেশ বিষণ্ণতায় ভুগছিলেন ওই সময়। এদিকে এই একরামুল হোসেন ভাইয়ের আব্বু, উনি একই জায়গায় 4 বার গিয়েছেন কাজের জন্য। প্রত্যেকবারই ওই জায়গার মালিক এই একরামুল হোসেন ভাইয়ের আব্বুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তাকানোর পর বলে দেন আপনি চলে যান, লাগবে না আপনাকে। এইভাবে 4 বার তাকে ফিরিয়ে দিয়েছে, জাস্ট মুখের দিকে তাকিয়ে কি মনে করে ফিরিয়ে দেন। অথচ তার কিন্তু লোক লাগবে। কোনো এক অজানা কারণে একরামুল হোসেন ভাইয়ের আব্বুকে উনি রাখছিলেন না। তো এরকম তো চলছিল। এর মধ্যে একজন কবিরাজের তথ্য ওনারা পান,
যান আসলে কবিরাজও বলা যাবে এটা, উনি একজন হুজুরই ছিলেন, তবে স্থানীয়ভাবে উনি কবিরাজ হিসাবেই পরিচিত ছিলেন আমান কবিরাজ নামে। ওনার মূল নামটা হচ্ছে আমানুল্লাহ, সবাই আমান কবিরাজ বলেই ডাকতেন। ওনার বাড়ি হচ্ছে এই উলুবেড়িয়া থানারই হীরাপুর গ্রামে। উনি এখনও জীবিত থাকতে পারেন বলে জানিয়েছেন ইকরামুল হোসেন ভাই। তো তার সন্ধানটা ওনারা আত্মীয়দের মাধ্যমে পেয়েছিলেন আর কি। সেই কবিরাজকে ওনাদের বাসায় নিয়ে আসা হয়। কবিরাজ সব কিছু ভালো করে দেখলেন, কিছু দোয়া কালাম পড়লেন নিজে নিজেই। এরপর উপস্থিত যারা ছিলেন পরিবারের সবাইকে উনি বললেন যে আসলে এখানে যে কাজটি করব, একজন লোকের দ্বারা এই কাজটি পুরোপুরিভাবে সম্পন্ন করা সম্ভব নয়, আরও বেশ কিছু লোকজন লাগবে। এদিকে গ্রামের বাড়ি তো, কবিরাজ যদি আসে আশপাশ থেকে কিছু উৎসুক জনতা তো ভিড় করবেই, সেখানেও লোকজন ভিড় করে। তখন এই আমান কবিরাজ উনি চারদিকে তাকিয়ে দেখছিলেন, একজন লোককে ইশারা দিয়ে ডাকলেন। ওই লোকটি সামনে এগিয়ে এলো, ইশারা করে বসতে বললেন উঠানের একটা জায়গায়। তো বসার পর আমান কবিরাজ ওই নখ দিয়ে উঠানের উপর 3টা সমান্তরাল রেখা তৈরি করলেন পাশাপাশি। তখন উনি বললেন ইশারা দিয়ে যে তার একটা হাত যেন এই রেখার উপর রাখে। তখন ওই লোকটা তার ডান হাত ওই রেখার উপর রেখেছেন। যখনই এই আমান কবিরাজ কিছু একটা পরে হাতের উপর ফু দিয়েছেন, এই হাতটা এমন গতিতে চলা শুরু করেছে, ওই লোকটা আসলে চিন্তাও করে নাই যে এই ঘটনা ঘটবে। হাতটা মনে হচ্ছে এমনভাবে চলাচল করেছে, এই হাতটার ভিতরে কোনো একটা জীবন ঢুকে গেছে, এই হাতটাই জীবিত হয়ে গেছে, সে আর বডির কথা শুনছে না। অর্থাৎ আমরা তো হাত নাড়াই, কিন্তু মনে হচ্ছে এই হাতই বডিকে নাড়াচ্ছে। হাত চলা শুরু করে দিয়েছে, আর হাত চলা শুরু করেছে এমনভাবে যে উনি পড়ে গেছেন, হাত এগিয়ে যাচ্ছে, মানে হাতই টেনে নিয়ে যাচ্ছে পুরো বডিকে, এমন একটা অবস্থা। পরে উনি কোনো মতে উঠে হাতের সাথে শরীরকে ব্যালেন্স করে ফেলেছেন আর কি। এরপর হাত বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরছে, পুরো বাড়ি চতুর্দিকে বৃত্তাকারে ঘুরছে, উনিও ঘুরছেন। একটা পর্যায়ে উনি ক্লান্ত হয়ে গেছেন, কেননা উনি তো বসে বসে এই হাতের সাথে দৌড়াচ্ছেন, এইভাবে কতক্ষণ করা যায়। একটা পর্যায়ে ওই আমান কবিরাজ উনি হাতের উপর ফু দিয়েছেন, তখন ওই লোকটার হাত থেমে যায়। উনি তো ঘেমে একাকার হয়ে গেছেন, মানে এমন পরিশ্রান্ত হয়ে গেছেন। আর এক চক্কর যদি ওনাকে দিয়ে দেওয়া হতো, হয়তো বা ওখানে উনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন, কিন্তু হাত চলতে থাকতো নাকি। ওই হাত পুরো বডিকে টানতে টানতে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে ঘুরতে থাকতো। এরপরে আর একজন লোককে উনি ডাকলেন, কিন্তু এই লোক তো এখন আর আসতে চায় না, কেউই ভয়ে আর আসতে চায় না, কার হাত চলবে, তখন এরকম বিপদে পড়বে। তারপরও একজন লোক আসলেন, তাকেও একইভাবে হাত চালানো হলো। উনিও বাড়ির চতুর্দিকে বৃত্তাকারে ঘুরে এলেন। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে বাড়ির যে সীমানা, প্রথমবার যেই এরিয়া জুড়ে অর্থাৎ যতটুকু জায়গা নিয়ে বৃত্তাকারে ঘোরা হয়েছিল, এইবার ওই জায়গাটুকু বাদ দিয়ে আরেকটু সংকীর্ণভাবে বৃত্তাকারে ঘুরে এলেন, মানে আস্তে আস্তে ওই জায়গাটাকে সংকীর্ণ করে ফেলা হচ্ছে। এরপরে ওই লোককে বাদ দিয়ে আরেকজনকে দেয়া হলো। কয়েকজনকে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু বাড়ির এরিয়া সংকীর্ণ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে একদম বৃত্তাকারে ঘুরতে ঘুরতে বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে আসার চেষ্টা করা হচ্ছে। তবে একবারে আসা যাবে না, এমনটাই জানিয়েছিলেন এই আমান হুজুর। এরপর কয়েকজন উৎসুক জনতা এলেন যে তারাও নিজেদের হাতকে পরীক্ষা করবে চলে কি না। দেখা গেল যে অধিকাংশ লোকেরই হাত চললো, আর কয়েকজনের হাত চললো না। তখন হুজুর বললেন যে যাদের হাত চললো না, তোমরা গোবর দিয়ে প্রথমে হাতটা মাখাবে, এরপর সাবান পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে আসবে, এরপর আমার কাছে আসো। তো এই লোকগুলো সেটাই করলো। এরপর আবার তাদের হাত চলেছে, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু করেছেন। উনি এসেছেন বিকেলের দিকে, রাত 11টা 11:30 পর্যন্ত নাকি এরকম চলছে, থেমে থেমে, মানে একবারে না, বিরতি দেওয়া হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, এরকম করতে করতে রাত 11:30। তখন কিন্তু ঘুরতে ঘুরতে, মানে বারো চতুর্দিকে ঘুরতে ঘুরতে, তারপর উঠানের চতুর্দিকে ঘুরতে 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 একদম মানে প্রায় উঠোনের এমন একটা জায়গায় যেখানে আসলে বসেই হাত ঘুরিয়ে আনা যায়, এমন একটা জায়গায় ওনারা চলে এসেছেন। এরপরে একজন ব্যক্তিকে উনি ডাকলেন, তার বয়স মোটামুটি কমও ছিল। তো তাকে ডাকার পর তার হাত যখন চলা শুরু করেছে, হাতটার সাথে সাথে গিয়ে ঠিক এমন একটা জায়গায় গিয়ে থেমে যায়, ধরা চলে যে ওইটাই ওই উঠোনের মাঝখান। এরপর
ওই আমান কবিরাজ বললেন যে এই জায়গাটাতে খুঁড়তে হবে। এরপর শাবল নিয়ে খোঁড়া শুরু হলো। ওখানে আরও অনেক লোকজন ছিল, তারাও দেখছে। তো খুঁড়তে খুঁড়তে প্রায় 3.5 থেকে 4 ফুট পর্যন্ত খোঁড়া হয়েছে, গর্ত করা হয়েছে, কিছুই পাওয়া যাচ্ছে না। তখন আমান কবিরাজ উনি বললেন, বিশেষ করে যে একরামুল হোসেন ভাইয়ের বাবাকে, যে আপনি একটু ভালো করে দেখেন তো, টর্চ লাইট জ্বালিয়ে ভেতরে কিছু দেখা যায় কি না। আসলে ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না, স্বাভাবিক গর্ত করলে যেরকমটা দেখা যায় ওরকমই আর কি। এরপর এই আমান কবিরাজ বললেন যে এক্ষুনি 7টা পুকুর থেকে পানি নিয়ে আসেন। আশেপাশে অনেক পুকুর ছিল, কিন্তু 7টা পুকুর থেকে পানি আনতে খুব বেশি সময় লাগেনি, সর্বোচ্চ আধা ঘন্টার মতো সময় লেগেছে। এরপর একটা পাত্রে সেই 7টা পুকুরের পানি রাখা হলো, মিক্স করা হলো। তখন আমান কবিরাজ উনি ওই গর্তের মধ্যে পানিটুকু ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর উনি ওনার মতো করে কিছু দোয়া কালাম পড়ছেন। এরপর সবাই কিন্তু তাকিয়ে আছে গর্তের দিকে, ভিতরে কি হয়। সবার চোখের সামনে দেখা গেল একটা সাদা পলিথিনের মতো কিছু একটা চকচক করছে। ওই জিনিসটা গর্তের ভেতরে মাটির ভেতর থেকে, মানে মাটি ফুঁড়ে উপর দিকে উঠে এসেছে। এই জিনিসটা কিন্তু সবাই দেখলো, ওখানে উপস্থিত যারা ছিলেন সবাই দেখেছেন। এরপর ওই আমান কবিরাজ নিজেই গর্তের মধ্যে নেমে ওই জিনিসটা তুললেন। এরপর উপরে ওঠার পর খুব সাবধানে ওই পলিথিনটা উনি খোলা শুরু করলেন। এরপর দেখা গেল ওর মধ্যে বেশ বড় আকৃতির একটা হাড়। এরপর দেখা গেল ওখানে একটা কাপড় রয়েছে, আর বেশ কিছু জিনিস রয়েছে। একটা ফুলটা পচে গেছে অনেকটাই, অনেকটা বলতে পুরোটাই পচে গেছে। আর হাড়টা প্রায় 5 থেকে 6 ইঞ্চি লম্বা হবে। এরপর উনি যে কাজটি করলেন, উনি নির্দিষ্ট পদ্ধতিতে এগুলো নষ্ট করে দিলেন। তারপর একজনের হাতে দিয়ে বললেন, দ্রুত এটা নদীতে ফেলে দিয়ে আসো, এটা মাটির নিচেও পুঁতে রাখা যাবে না। সেটা করা হলো। এরপর উনি আরও কিছু কাজ করেছেন। তারপর বললেন আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে ঘটনাটা কি। যেই জিনিসটা এই উঠানের একদম মাঝ বরাবর পাওয়া গেল, এটা শুরুতেই কেন করা গেল না? এই বাড়ির চতুর্দিকে ঘুরতে ঘুরতে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে সবাইকে। এভাবে বসে বসে হাত ঘোরানো, এটা কিন্তু চারটিখানি কথা না, অনেক পরিশ্রমের বিষয়। তাহলে এই কাজটা শুরুতেই কেন করা হলো না? আর এই যে জাদুটোনাটা করা হয়েছে, এটা আসলে কে করেছে? এটা যখন অনেক চাপাচাপি করা হচ্ছে, তখন একটা পর্যায়ে ওই একটা আয়না আনা হলো। তখন এই একরামুল হোসেন ভাইয়েরই এক আত্মীয়, ওনার বয়সী, ওই সময় ওনার বয়সী একজন আত্মীয় আর কি, একটা ছেলে, তাকে নিয়ে আসা হলো। তাকে বলা হলো, তুমি কিছু দেখছো? তখন সে বলল, হ্যাঁ আমি দেখছি। কি দেখছো? একটা পুরুষ, একজন মহিলা, মধ্যবয়স্ক পুরুষ মহিলা, তারা কিছু করছে। কারা? তুমি কি তাদেরকে চিনেছো? তখন সেটা বলছে, হ্যাঁ আমি চিনেছি। এই পর্যন্তই। এরপরে এই আমান কবিরাজ উনি ওই ছেলেটাকে এমন কিছু বলেছিলেন, কোনোভাবেই আজ পর্যন্ত ওই ছেলেটা মুখ খোলেনি যে সে কাকে দেখেছিল। যাই হোক, আমান কবিরাজ এমন কিছু তথ্য দিলেন যা শোনার পর ওই পরিবারের সদস্যরা এতটাই ভয় পেয়েছিলেন যা আসলে বলবার মতো না। আমান কবিরাজ বললেন যে এমন এক ধরনের কালো জাদু করা হয়েছে, এই যে হাড়, এই হাড়টা হচ্ছে শূকরের হাড়। এই হাড়টা মূলত শূকর বলি দিয়ে শূকরের শরীরের বিশেষ একটা অংশ থেকে হাড়টা নেওয়া হয়েছে। এই হাড়টা মাটির নিচ দিয়ে ঘুরতে থাকে, এই বাড়ির চতুর্দিকে ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে। মাটির নিচ দিয়ে যে ঘোরে, এটা কিন্তু বোঝা যায় না। মূলত এই যেই চতুর্দিক থেকে ঘুরিয়ে আনা, এইটা হলো এমনভাবে প্রথমে কাজটা করা হয়েছে, চতুর্দিক থেকে ঘুরিয়ে আনতে 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 ওই হাড়টাকে এমন একটা জায়গায় এসে আটকে ফেলা। শুরুতে এই বাড়ির বিভিন্ন জায়গায় ওই হাড়টি অবস্থান করছিল। যখনই চতুর্দিক থেকে একটা রাউন্ড দেওয়া হয় বৃত্তাকারে, তখন সে আরেকটু কম জায়গার মধ্যে চলে আসে। এরপরে যখন আর একটা রাউন্ড দেওয়া হয়, তখন এই 2 রাউন্ডের মধ্যবর্তী যদি কোনো জায়গা থাকে, এর মধ্যে সে থাকতে পারে না, সে আরেকটু সংকীর্ণ জায়গায় চলে আসে, আরও ভিতর দিকে চলে আসে।
মানে ওই বৃত্তের কেন্দ্রের দিকে চলে আসে। এরপর আবার যখন রাউন্ড দেওয়া হয়, এরপর আবার সে সরে চলে আসে। এইভাবে করতে করতে একদম বৃত্তের যে কেন্দ্রের মতো যেই জায়গাটা থাকে, ওই রকম একটা জায়গা যেটা একদম উঠোনের প্রায় মাঝখান ছিল, ওইখানে ওই জায়গাতে ওই হাড়টাকে নিয়ে আসা হয়। তাছাড়া কিন্তু শুরুতেই যদি ওইখানে গর্ত করা হতো, কোনোভাবেই ওই হাড়টাকে খুঁজে পাওয়া যেত না। শুধু তাই না, যদি এক্সকেভেটর দিয়ে ওই বাড়ির উঠোন, বাড়ির সীমানার প্রতিটা অংশ যদি গভীর করেও তুলে ফেলা হতো, তবুও ওই হাড়ের কোনো অস্তিত্ব পাওয়া যেত না। এভাবেই বাড়ির চতুর্দিকে বারবার বৃত্তের মতো করে ঘুরিয়ে 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 এরপর ওইটাকে উঠোনের একদম মাছ বরাবর নিয়ে আসা হয়েছে। তারপর এটাকে তোলা হয়েছে, এরপর এটাকে নষ্ট করে দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই জিনিসটা নাকি ঘুরতে ঘুরতে এমন একটা কাজ করত, গভীর রাতের বেলা এই জিনিসটা বাড়ির যে মূল কাঠামো, এই কাঠামোর নিচ দিয়ে এমনভাবে ঘূর্ণায়মান থাকতো যে এই বাড়িটা ধসে ওই ঘরের ভিতরে যারা যারা থাকতো প্রত্যেকের উপর পড়তো, বাড়ির ছাদ। আর ওই সময় অনেকেই মারা যেতেন। এটা এইভাবেই কাজ করতো। আর এই জিনিসটা আস্তে আস্তে নাকি বড় হচ্ছিল, মানে যত ঘুরবে ও আস্তে আস্তে তত বড় হবে, এমন একটা অবস্থা। কেননা এই হাড়টাকে আসলে যেই অবস্থায় ওনারা পেয়েছিলেন, এটা নাকি আসলে আরও ছোট ছিল, সময়ের সাথে সাথে এটা বড় হবে। যাক, আল্লাহর রহমতে এই জিনিসটা থেকে তো সমাধান হলো, কিন্তু কে করেছে এটা কিন্তু জানা গেল না। এটা নিয়ে কিন্তু অনেক কৌতূহল ছিল। তো একরামুল হোসেন ভাই জানিয়েছেন যে পরবর্তীতে আর একটা মাধ্যম দিয়ে উনি জেনেছিলেন, ওনাদেরই প্রতিবেশী একজন এই কাজটি করেছিলেন, একদম ওনাদের বাড়ির পাশেই একটা বাড়ি তারা করেছেন। কেননা যখন এই কাজটি চলছিল তখন কিন্তু অনেকেই আশপাশ থেকে আসলেও ওই প্রতিবেশী নারী পুরুষ তারা উকি দিয়ে দেখেছিল জাস্ট একবার, এরপর আর এখানে আসেনি। মূলত এই ঘটনা যখন ঘটে গেল, তারপর অদ্ভুত কিছু ঘটনা ঘটলো। তা হচ্ছে এই যে ওনার মেজ বোন আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গেলেন। আর এই যে ওনার ভাই, উনি তো আসলে কাজ পাচ্ছিলেন না, উনিও কাজ পেয়ে গেলেন। আরও অদ্ভুত বিষয় হচ্ছে একরামুল হোসেন ভাইয়ের বাবা যেই লোকটার কাছে চারবার গিয়েছিলেন, যেই লোকটা ওনার মুখের দিকে তাকিয়ে চারবারই ফিরিয়ে দিয়েছিলেন আর কি, এই লোকটা নাকি একটা বাইক নিয়ে এসে হন্যে হয়ে তাকে খুঁজছে যে আমার তো লোক দরকার, এই লোকটা তো আমার কাছে 4 বার আসছিল, এই লোকটাকে কোথায় পাই। তখন মানুষজন দেখিয়ে দিয়েছিল যে ওই দিকে বাড়ি। উনি কিন্তু নিজে বাইকে করে আবার একরামুল হোসেন ভাইয়ের বাবাকে ওনার দোকানে নিয়ে গিয়েছিলেন কাজের জন্য। তো এটাই একটা অদ্ভুত বিষয় যে 4বার ওনাকে ফিরিয়ে দিলেও পরবর্তীতে নিজেই খুঁজে নিয়ে তার বাইকে বসিয়ে নিয়ে তার দোকানে নিয়ে গেছে। আবার আল্লাহর রহমতে ওনাদের পরিবার ঘুরে দাঁড়ায়। আর একরামুল হোসেন ভাই জানিয়েছেন যে এরপর তো উনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, হাফেজ হয়েছেন, মৌলানা হয়েছেন, তারপরে কারিয়ানাও উনি পড়েছেন। শুধু তাই না, এখন কিন্তু উনি নিজেও একজন রাকি, জিন সংক্রান্ত, কালো জাদু সংক্রান্ত বিভিন্ন ধরনের চিকিৎসা নাকি উনি করেন বলে জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হাফেজ মৌলানা একরামুল হোসেন ভাইকে। আপনি সুদূর ভারত থেকে আমাদেরকে শুনছেন, আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, এবং উনি ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। উনি আশা করেছিলেন যে এটা 100% সত্য ঘটনা, আমরা এটা প্রচার করবই, এরকম একটা দৃঢ় বিশ্বাস থেকে উনি আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছিলেন। আমরা সবসময় বলি আমরা সত্য ভয়ের ঘটনার প্রচারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে এটা সত্য যে আমরা সব ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি। অক্ষমতা আল্লাহ তাআলা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর এই বিষয়ে লিসেনারদের কাছেও আমরা সবসময় বিনীতভাবে অনুরোধ করি যে আমাদের এই অক্ষমতাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা সব ঘটনার সত্যতা আমরা নিশ্চিত করতে পারি না, নিশ্চিত হতেও পারি না। প্রিয় লিসেনার্স, প্রথম ঘটনাটি এ পর্যন্তই ছিল। চলুন চলে যাব এবারের হরর নাইটের 120তম এপিসোডের দ্বিতীয় ঘটনা। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি শেখ মিকাইল আহমেদ ভাই, ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগরে। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 120তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর অঞ্চলে একটি করুণ লোককাহিনী প্রচলিত রয়েছে। আর এই লোককাহিনীর চরিত্রকে কেন্দ্র করে বেশ কিছু ছোট গল্প, গান, পালা, সেখানে এই নামটি ব্যবহার করা হয়েছে। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালায়ও কিন্তু এই চরিত্র দেখতে পাওয়া যায়, তবে সেখানে এই চরিত্রটি এক রোমান্টিক চরিত্র হিসেবে চিত্রায়িত হয়েছে। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ ছোট গল্পেও কিন্তু এই চরিত্রের দেখা পাওয়া যায়, অর্থাৎ এই নামের দেখা পাওয়া যায়। সেই নামটি হচ্ছে নদের চাঁদ। নদের চাঁদ আসলে কে ছিল? আসলেই তাকে নিয়ে যত কথা আমরা শুনি, এগুলো কি সত্য? এটা কি আসলে সত্য হতে পারে, নাকি নিছক এক লোককাহিনী? এটা কি আসলেই ঘটা সম্ভব? আজ এই বহুল প্রচলিত ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে এমন কিছু তথ্য আপনাদের সাথেও শেয়ার করতে চাই যা হয়তোবা অনেকেই জানেন না। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি শেখ মিকাইল আহমেদ ভাই আর ইকবাল ভাই, এই দুইজনের বাড়ি তো মাগুরার মোহাম্মদপুর উপজেলায়। তো ওনাদের কাছ থেকেই আমরা ঘটনাটি পেয়েছি। যদিও বা এই ঘটনাটি আমি আগে থেকেই জানতাম, তবুও আমি আবারও বলছি, মোহাম্মদপুরের যেই জায়গাটা মাগুরা জেলার, তো এখান দিয়ে কিন্তু মধুমতি নদী বয়ে গেছে। ওখানে কিন্তু নদের চাঁদের যে বাজার, নদের চাঁদ ঘাট, এগুলো কিন্তু এখনও রয়েছে। নদের চাঁদের যে ঘটনাটি, এটি আসলে কত আগে ঘটেছে এটা বলা মুশকিল, তবে কমপক্ষে 150 বছর তো হবেই, যখন ব্রিটিশরা এদের শাসন করছিল। এই যে মধুমতি নদীর পাশে যেই গ্রামগুলো রয়েছে, এই গ্রামেরই কোন একটা জায়গায় নদের চাঁদ তার মাকে নিয়ে বসবাস করত। ছোট্ট একটা বালক, পরিবারে অভাব অনটন দেখতে দেখতেই বড় হচ্ছিল। বাবা নেই, মা অনেক কষ্টে এই বালক নদের চাঁদকে নিয়ে বসবাস করছিলেন। নদের চাঁদ এই অভাব দেখতে আর চাইলেন না। চিন্তা করলেন যে ভারতে চলে যাই, সেখানে গিয়ে কামরূপ কামাখ্যা থেকে কিছু জাদুবিদ্যা শিক্ষা করে আসি, তাহলে টাকা পয়সা মোটামুটি ভালোই কামানো যাবে। কেননা গ্রামে কিন্তু কবিরাজদের বেশ ভালোই কদর ছিল ওই সময়। মাকে বললেও মা তো রাজি হলেন না। একটা পর্যায়ে ছেলের জেদের কাছে মা পরাজিত হলেন। নদের চাঁদ চলে গেল ভারতের কামরূপ কামাখ্যায়। সেখানে গিয়ে একটি মন্দিরের বারান্দায় শুয়ে শুয়ে ভাবছে এখন সে কী করবে। সে তো কিছু চেনে না, কার কাছে যাবে, কার শিষ্যত্ব গ্রহণ করবে। এরকম চিন্তা করতে করতে হঠাৎ তার পাশে এসে এক লোক দাঁড়ালো। বলল, কে তুমি বাবা? এই মন্দিরে এভাবে শুয়ে আছো কেন? উত্তরে সে বলল, আমি নদের চাঁদ, পূবের দিকে আমার বাড়ি, এখানে এসেছি কাজের সন্ধানে। তখন লোকটি বলল, আচ্ছা, তো খাওয়া দাওয়া কিছু হয়নি? তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি এই মন্দিরের পুরোহিত, চলো আমার সাথে, দেখি কিছু খাবার দিতে পারি কিনা, তারপর না হয় শুনবো তোমার কথা। এই বলে লোকটি নদের চাঁদকে নিয়ে ভেতরে চলে গেল। কিছু মুড়ি বাতাসা দিল তাকে খেতে। মুড়ি বাতাসা খেয়ে কিছুটা ধাতস্থ হলো নদের চাঁদ। তখন পুরোহিত বলল, তা কোনো কাজকর্ম জানা আছে কি? নদের চাঁদ মাথা নেড়ে না সূচক উত্তর দিল। তখন পুরোহিত বলল, আমার বয়স হয়েছে, তা তুমি যদি চাও এখানে থেকে আমার কাজে সাহায্য করতে পারো, বিনিময়ে তোমার পেট চলে যাবে, আর যেটুকু লোকেরা দেবে সেটা তোমার বাড়িতে পাঠাতে পারবে। নদের চাঁদ কিছু ভাবলো না, রাজি হয়ে গেল। এইভাবেই সে পুরোহিতের কাজে সাহায্য করে এবং একটু একটু করে তন্ত্রমন্ত্র শিখতে থাকে। দেখতে দেখতে 2 বছর পার হলো। এখন সে মোটামুটি একজন পুরোহিত। এর মাঝে 2-4 বার সে বাড়ি থেকে ঘুরেও এসেছে। একদিন তার গুরু পুরোহিত তাকে বলে, আমি চাই তুমি কামরূপ কামাখ্যায় আরও বেশ কিছুদিন থেকে যাও, কারণ তোমার মধ্যে আমি খুবই ভালো প্রতিভা দেখতে পেয়েছি। মানুষের মঙ্গলের জন্য আরও কিছু শেখো, খবরদার মানুষের অমঙ্গল করবে না। এরপর উনি যে কাজটি করেন তা হচ্ছে নদের চাঁদকে বিদায় দিয়ে দেন। বিদায় দিয়ে দেয়া বলতে ভালো একজন গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য তাকে
ওই এলাকারই অন্যত্র পাঠিয়ে দেন। সেখানে নদের চাঁদ পৌঁছেও যায়। এক সাধু তান্ত্রিকের কাছে সে চলে যায়, তার কাছে গিয়ে নিজের পরিচয় দেয়, আর কি জন্য এসেছে সেটাও সে বলে। সাধু সব শুনে তার মনের ইচ্ছাকে সাধুবাদ জানায়। তবে এই পথে কিন্তু বিপদ রয়েছে। তবে সেই বিপদ মেনে নিতেও কিন্তু নদের চাঁদ প্রস্তুত। সাধু তাকে শিষ্য বানিয়ে নেয়। শুরু হয় নদের চাঁদের আসল তান্ত্রিক হয়ে ওঠার গল্প। যে সারাক্ষণ সাধুর সেবা করত। সাধু থেকে আস্তে আস্তে অনেক কঠিন কঠিন তন্ত্রমন্ত্র সে শিখতে থাকে। এইভাবে দীর্ঘ 6 বছরেরও বেশি সময় সে সাধনা করে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা পুঁজি করে সে হয়ে ওঠে একজন পরিণত তান্ত্রিক। এর কিছুদিন পর নদের চাঁদ তার গুরুকে বলেন এবার সে বাড়িতে ফেরত যেতে চায়। সাধুও তাতে না করলেন না, বললেন আমাকে গুরু দক্ষিণা দিবি না নদের চাঁদ? নদের চাঁদ বলল, বলেন আপনি কি গুরু দক্ষিণা চান? তখন সাধু নরম স্বরে বলল, আমার কিছুই চাই না, শুধু তোকে যে শিক্ষাটা দিয়েছি তা খারাপ কাজে ব্যবহার করবি না, এটাই হবে আমার গুরু দক্ষিণা। তখন নদের চাঁদ তার গুরুকে কথা দেয়। এরপর সে বেরিয়ে পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে। আসার পথে পুরোহিতের সাথেও সে দেখা করে। তবে সেখানে গিয়ে জীবিত অবস্থায় তার সাথে দেখা হয়নি, কেননা পুরোহিত কিন্তু জীবিত ছিল না। পুরোহিতকে যেখানে শেষকৃত্য করা হয়েছিল সেখানে মঠ তৈরি করা হয়েছে। মূলত সে সেখানে গিয়ে জানতে পারে পুরোহিত কয়েক বছর হলো মারা গিয়েছে। সেই মঠের কাছে গিয়ে সে প্রণাম করে। এরপর সে আবার হাঁটতে শুরু করে। একটা সময় এসে সে নিজ বাড়িতে পৌঁছায়। তখন তো এত দ্রুত আসা যাওয়ার ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটেই আসতে হতো। দীর্ঘ পথ পায়ে হেঁটেই অতিক্রম করতে হতো। বেশ অনেক দিন পর বাড়িতে এসেছে। সব কিছু কেমন যেন অচেনা হয়ে গেছে। বাড়িতে এসে দেখে তার মা বেশ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। এতদিন পরে ছেলেকে দেখতে পেয়ে মা তো সুস্থ হয়ে ওঠে। নদের চাঁদ বাড়িতে থাকতে শুরু করে। সে তো বিভিন্ন ধরনের কাজ শিখেছে। হাটে বাজারে গিয়েও কিন্তু অনেক সময় খেলা দেখানো যায়, রোজগার করা যায়। আর জিন ভূত তাড়ানো সে তো শিখেছেই। এসব করে তো দিন চলে যাবে, এটাই তো তার উদ্দেশ্য ছিল। তো এভাবে বিভিন্ন হাটে হাটে জাদু দেখিয়ে বেড়ায় সে। লোকে চাল ডাল টাকা পয়সা দেয়, এগুলো দিয়ে চলে যায় তাদের সংসার। একদিন তার মা বলল, বাবারে আমার বয়স হয়েছে, এবার তুই বিয়ে কর। মায়ের কথায় নদের চাঁদ না করলো না। সে বিয়ে করলো। পাশের গ্রামে একটা মেয়ের সাথেই তার বিয়ে হয়। ভালোই চলছিল তাদের দিন। একদিন সকালে নদের চাঁদ হাটে যাবেন জাদু দেখাতে। তার স্ত্রী তাকে বলল, আচ্ছা বলো তো সত্যি সত্যি তুমি কি জাদু পারো নাকি ভণ্ডামি করো? এরকম তো কত ভণ্ডই আছে আশেপাশে। আসলে তার স্ত্রী কিন্তু মজার ছলেই বলেছিল কথাটা, কিন্তু নদের চাঁদের কাছে কথাটা কাটার মতো শরীরে বিঁধে যায়। এতদিন সাধনা করেছে, কত কিছু করেছে, আর তার স্ত্রী নাকি বলে এ কথা। তখন সে বলে, তোমার বিশ্বাস হয় না বুঝি? ঠিক আছে, হাট থেকে আসি, তারপর তোমাকে দেখাবো আমি কি পারি আর না পারি। বিকেলে হাট থেকে এসে তার স্ত্রীকে বলে, 2টা গ্লাসে পানি দাও। তার স্ত্রী নিয়ে আসলো পানি ভরা 2টি গ্লাস। এরপর নদের চাঁদ চোখ বন্ধ করে কী সব জানি পড়তে লাগলো। প্রায় 2 থেকে 3 মিনিট পর 2টি গ্লাসে ফু দিলেন। তার স্ত্রীকে বলল, আমি এখানে শুয়ে পড়ব, তারপর এই গ্লাসের পানি আমার গায়ে ছিটিয়ে দিবা, তখন আমি কুমির হয়ে যাব। তোমার দেখা শেষে অন্য গ্লাসের পানি ছিটিয়ে দিবা, তখন আমি মানুষ হয়ে যাব। এ কথা শুনে তার স্ত্রী হাসি থামাতে পারল না। সে তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর নদের চাঁদ শুয়ে পড়লে তার স্ত্রী জল বা পানি দিয়ে দেয় তার গায়ে। যেই গ্লাসের পানিটা দেওয়ার কথা ছিল, সাথে সাথে সে বিশাল এক কুমিরে পরিণত হয়। এটা দেখে তার স্ত্রী মারাত্মক ভয় পেয়ে যায়, কারণ এটা তো সে আশা করেনি। ভয় পেয়ে চিৎকার দিয়ে দেয় এক দৌড়। দৌড় দিলে তখন যেটা হয় সেটা হচ্ছে, সে কিন্তু আরেকটা গ্লাস নিচে রেখে দিয়েছিল। তার পায়ের সাথে আঘাত লেগে নাকি সেই গ্লাসের পানিটা পড়ে যায়। সে অন্য ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে বসে থাকে, আর সেই পানির ছিটে ফোঁটা ওই কুমিরটার গায়ে লাগে। যেখানে যেখানে লাগে ওখানে ওখানে নাকি মানুষের শরীরের মতো হয়ে গিয়েছিল। তবে বাকি যেই অংশটা ছিল শরীরের,
সেটা পুরোটাই ছিল কুমিরের মতো। এভাবে ঘর থেকে উঠোনে চলে আসে নদের চাঁদ। তার মা বাড়িতে ছিল না। তার মা বাড়িতে আসলে উঠানে কুমির দেখে দেয় এক চিৎকার। ওইদিকে ঘর থেকে তার বৌমা বলছে, মা ওটা আপনার ছেলে। এরপর সব ঘটনা খুলে বলে তার মাকে। মা তো শুনে কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। হঠাৎ নদের চাঁদ নদীর দিকে চলতে শুরু করে। পেছনে পেছনে তার মাও যাচ্ছে আর বলছে, যাস নে বাবা, যাস নে। কিন্তু কুমিরটি কিছু না শুনে পানিতে নেমে পড়ে আর দেয় একটা ডুব। আর তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। মা এবং স্ত্রী কাঁদতে কাঁদতে এই যেই নদীর পাড়টা রয়েছে, এই নদীর পাড়েই বসে থাকে সারা রাত। তাদের গ্রামের 2 গ্রাম পর একটা লোক ছিল, সেও নাকি একটা সময় জাদুবিদ্যায় পারদর্শী ছিল, কিন্তু বয়সের জন্য সে এখন আর চর্চা করে না। নদের চাঁদের মা সকালে তার কাছে ছুটে যান এবং সব কিছু খুলে বলেন। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, আমি যাব তোমাদের বাড়ি। দুপুরের দিকে বৃদ্ধ একটা ব্যাগে কিছু উপকরণ নিয়ে রওনা হয় নদের চাঁদের বাড়ির উদ্দেশ্যে। সে বাড়িতে গিয়ে সোজা নদীর পাড়ে চলে যায়, গিয়ে একটা গোল বৃত্ত করে সামনে আগুন জ্বালায়। কিছুক্ষণ তন্ত্রমন্ত্র পড়ে আগুনে ফু দেয়। একটু পরে আগুন থেকে একটা ছায়ার মতো অবয়ব দেখা যায়। সে অবয়বটিকে আদেশ দেয় নদের চাঁদের খবর এনে দিতে। অবয়বটি নদীর দিকে কিছুটা গেল, তখন হঠাৎ পানিতে চক্কর শুরু হয়ে গেল, অর্থাৎ পানিতে একটা ঘূর্ণিপাক সৃষ্টি হলো। একটু পর সব নিরিবিলি। এভাবে ঘণ্টাখানেক পর একইভাবে আবার পানিতে এই ঘূর্ণিপাক সৃষ্টি হলো। আর অবয়বটি ভেসে ভেসে বৃদ্ধার কাছে এসে কী সব যেন বলল। এরপর আবার ওই অবয়বটি বাতাসে মিলিয়ে গেল। সব কিছু কিন্তু কিছুটা দূর থেকে দেখছিল নদের চাঁদের মা এবং তার স্ত্রী। সেই বৃদ্ধ লোকটি মাথা নেড়ে কাছে আসতে ইশারা করল নদের চাঁদের মা এবং তার স্ত্রীকে। তারা যখন কাছে এলো তখন বৃদ্ধ লোকটি হতাশা নিয়ে বলল, আমার হাতে আর কিছুই করার নাই। আমি আমার জিন দ্বারা যতটুকু জেনেছি যে তোমার ছেলে ক্ষুধার তাড়নায় এমন কিছু খাবার খেয়েছে যেটা আসলে কুমিরে খায়, কিন্তু সে তো আসলে কুমির না। আর এই কারণেই তাকে আর কখনোই মানুষ করে তোলা যাবে না। সে এখন পরিপূর্ণ কুমির হিসাবেই রয়ে যাবে। তবে এই ঘাটের কাছে এসে তুমি যদি তোমার ছেলেকে ডাক দাও নদের চাঁদ বলে, সে সাড়া দিবে। এই কথা শুনে তার মা কেঁদে ওঠে। তার একমাত্র ছেলেকে এই রূপে দেখতে হবে। এভাবে তার মা যতদিন জীবিত ছিলেন রোজ 3 বেলা নাকি নদের পাড়ে দাঁড়িয়ে ডাক দিলে চলে আসতো নদের চাঁদ। তাকে খাবার দিতেন মা। খাওয়া শেষে আবার পানিতে ডুব দিতেন নদের চাঁদ। একদিন নদীর চরে শুয়েছিল নদের চাঁদ। তখন নদী দিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে একটা পালতোলা নৌকা যাচ্ছিল। সেখানে কিছু ইংরেজ বণিক ছিল। হঠাৎ করে কুমির দেখতে পেয়ে বন্দুক দিয়ে গুলি করে ফেলে ওই কুমির রূপী নদের চাঁদকে। এভাবেই নদের চাঁদের মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, এতক্ষণ তো বহুল প্রচলিত একটা লোককাহিনী আপনাদেরকে বললাম। কাহিনীর শেষ অংশে কিন্তু বিভিন্ন ধরনের কথা রয়েছে। কেউ কেউ বলে যে ওই গ্রামের একজন নদের চাঁদের ওস্তাদের সাথে গিয়ে দেখা করে, সেই ওস্তাদ আসে, কিন্তু এরপর আর কোনো লাভ হয়নি। এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু প্রচলিত রয়েছে। এক একজন এক এক রকম ভাবে বলে, এটা সেভাবেই মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। তবে যেই কথাটি বলতে চাই এই নদের চাঁদের ঘটনাকে কেন্দ্র করে, আসলে এটা সম্ভব কিনা, এটা হয় কিনা, আসলে এটা সম্ভব, এটা হতে পারে। আফ্রিকাতে কিন্তু এখনও অনেক ধরনের জাদুবিদ্যা রয়েছে, যেই জাদুর মাধ্যমে মানুষ সম্পূর্ণ ভিন্ন একটি প্রাণীতে রূপান্তরিত হতে পারে। জিনেরা যেরকম তারা তাদের আকৃতি পরিবর্তন করে অন্য একটি প্রাণীতে রূপান্তরিত হতে পারে, ঠিক তেমনি এমন কিছু জাদুবিদ্যা রয়েছে, এমন কিছু তন্ত্রমন্ত্র রয়েছে, এমন কিছু সাধনা রয়েছে যার মাধ্যমে মানুষও এমন বিরল কিছু ক্ষমতার অধিকারী হতে পারে। তবে সেটা অবশ্যই ব্যতিক্রমী পদ্ধতিতে, অর্থাৎ জাদু বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে। আফ্রিকাতে কিন্তু খেলার মাঠে আকাশ থেকে বিনা মেঘে বজ্রপাত ঘটানোর মতো বিষয়ও কিন্তু আমরা দেখতে পাই। ইউটিউবেও কিন্তু এরকম অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন।
আসলে সেখানে অনেক ধরনের জাদুবিদ্যা প্রচলিত রয়েছে। আরেকটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এই যে কামরূপ কামাখ্যা, সেখানে যে মায়াং নামে যে অঞ্চলটা রয়েছে, ওখানে একটা বিশেষ অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু কেউ কোনো ক্যামেরা নিয়ে যেতে পারে না। অনেকে বলেন যে সেখান থেকে ভিডিও করে এসেছি, আসলে অরিজিনাল যে জায়গাটা, এই জায়গাতে এখন পর্যন্ত কেউ ভিডিও ক্যামেরা নিয়ে যেতে পারেনি। তবে ওখানে অনেক লোক গিয়েছে, এটা সত্য। সেখানে অনেক লোক গিয়েছে, ঘুরে এসেছে। মজার একটা বিষয় হচ্ছে ওখানে যাওয়ার পর ওখানে যেই বিষয়গুলো দেখেছে, যেই অভিজ্ঞতা অর্জন করেছে, যখনই ওই এরিয়াটা পার হয়ে লোকালয়ে চলে আসে, ওখানে এমন কিছু বিষয় যেগুলো গোপন বিষয়, এগুলো মাথা থেকে একদম হারিয়ে যায়। অন্য সব কিছু মনে থাকলেও এগুলো আর মনে থাকে না। এই জিনিসগুলো একদমই সে স্মরণ করতে পারে না। অন্য বিষয়গুলো সে স্মরণ করতে পারে, কিন্তু মূল যেই গোপন বিষয়গুলো সেগুলো আর স্মরণ করতে পারে না। বিশেষ করে যারা ট্যুরিস্ট হিসাবে সেখানে কেউ যায় সেক্ষেত্রে। তবে অধিকাংশ ট্যুরিস্টই আসল জায়গায় নাকি যেতে পারে না। অনেক যারা কন্টেন্ট ক্রিয়েশন করে এরকম ব্যক্তিবর্গ আছেন, তারাও সেখানে গিয়েছেন, তবে আসল জায়গায় কেউই যেতে পারেননি বলেই ওই এলাকার বাসিন্দারা দাবি করে থাকেন। কেননা আসল জায়গায় এমন এক অদৃশ্য মায়াজাল সৃষ্টি করা আছে, যে মায়াজাল আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। ভবিষ্যতেও কে পারবে, এটাও আসলে আমরা আশা করব কি করব না, সেটাও আসলে বলতে পারি না। আমি দেখেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই ওই এলাকায় গিয়েছেন, তারা ওই মায়াং অঞ্চলে গিয়েছেন, অনেকের সাথে কথা বলেছেন, কিন্তু আসল যে অঞ্চলটা, ওই অঞ্চলে কিন্তু কোনো অটোরিকশা বা এই টাইপের কোনো জিনিস কিন্তু চলে না। সেখানে পাহাড়ি পথে সম্পূর্ণটা পথ পায়ে হেঁটে যেতে হয়। সেখানে নাকি এখনও বিদ্যুতের সংযোগ লাগেইনি। ওই জায়গাটা সম্পূর্ণরূপে আলাদা। হ্যাঁ, ওখানকার লোকজন তারা বাইরে আসে, কথা বলে, আবার চলে যায়, এমনটা না যে ওখানে কেউ যায় না, বিষয়টা কিন্তু এরকম না। ওটা বিচ্ছিন্ন কোনো জায়গা না। তবে ওখানে যারা থাকেন বা ওখানে যারা যান, ওখানকার লোকদের চালচলন, তাদের যেই রীতিনীতি সম্পূর্ণরূপে আলাদা। এই জন্যই ওখানে যাবার পর তাদের যেই বিষয়গুলো মানুষজন দেখে থাকেন, ওই জায়গাটা পার হয়ে যখন আবার লোকালয়ে চলে আসেন, তখন সেই কথাগুলো আর মনে থাকে না, অন্যান্য বিষয়গুলো মনে থাকে। কেউ কেউ তো আবার এটাও বলেন যে ওখান থেকে ফিরে আসার পর সে পথও ভুলে যায়। শুধু তাই না, ওখানে যা যা ঘটেছে সবই নাকি ভুলে যায়, কিছুই মনে থাকে না। আবার কেউ কেউ বলেছেন না, কিছু কিছু বিষয় মনে থাকে, শুধু ওই জাদু সংক্রান্ত বিষয়গুলো মনে থাকে না। তবে যারা ওখানে গিয়ে সিদ্ধি অর্জন করেছেন, জাদুবিদ্যা শিক্ষা করেছেন, তাদের আবার এগুলো মনে থাকে। কিন্তু যারা ট্যুরিস্ট হিসাবে সেখানে যান বা এমনি ঘুরতে গিয়েছেন, তারা কিন্তু এগুলোর মনে করতে পারেন না। আরও একটা বিষয় শোনা যায় যে ওখানে যাবার পর যদি কারো শিষ্যত্ব কেউ গ্রহণ করে, সেই গুরু যদি তাকে অনুমতি না দেন, তাহলে ওই এলাকা ছেড়ে সে বের হতে পারে না। গোলক ধাঁধার মতো সে শুধুই ঘুরতে থাকে ওখানে। এমন অনেক ঘটনাই কিন্তু শোনা যায় যে ওখান থেকে যারা ফেরত এসেছেন, তারা স্বাভাবিক পদ্ধতিতে ফেরত আসেননি। গুরুর কাছ থেকে দীক্ষা নেবার পর, গুরুর অনুমতি নেবার পর, গুরু গাছে বা কোনো একটা পাহাড়ের কোনো একটা জায়গায় বসতে বলেছেন, চোখ বন্ধ করে রাখতে বলেছেন। এরপর দেখা গিয়েছে সে চোখ খুলেছে, সে তার বাড়িতে। এরকম ঘটনা কিন্তু ঘটে। এই নদের চাঁদের ঘটনার ক্ষেত্রেও কিন্তু এরকম শোনা যায় যে নদের চাঁদ এরকম চোখ বন্ধ করেছিল, চলে এসেছে তার গ্রামে, এই মধুমতি নদীর তীরে তার গ্রামে। এরকম কথাও কিন্তু শোনা যায়। আসলে অনেক কথাই শোনা যায়, তবে মূল বিষয়টা ছিল যে আদতে এটা হতে পারে কি পারে না এটা। তবে যতটুকু আমি জেনেছি যে এটা হতে পারে, এটা সম্ভব। তবে এর জন্য অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন তন্ত্র মন্ত্র জানা সাধকের সান্নিধ্য প্রয়োজন হয়। তা বর্তমানে খুব কম লোকেরই জানা রয়েছে। আফ্রিকাতে এখন কিছু কিছু দেখা যায়। এটা এমনও হয় যে কোনো মানুষকে অর্ধেক প্রাণীতে পরিণত করে ফেলেছে, কোমর থেকে নিচের অংশ ঘোড়া, গরু বা ছাগলের মতো করে ফেলেছে, এমনও কিন্তু দেখা যায়। আবার অনেক সময় দেখা গিয়েছে কোনো মানুষকে পুরোপুরি ভিন্ন একটা প্রাণীতে রূপান্তরিত করে ফেলেছে।
এটাও কিন্তু হয়েছে, আফ্রিকাতে এটা দেখা যায়। কিন্তু যখন অন্য প্রাণীতে রূপান্তরিত করা হয় তখন তারা বলেন যে এটা ওই ব্যক্তি, কিন্তু দেখে কিন্তু কোনোভাবেই মনে হবে না যে এটা, দেখে মনে হবে যে এটা তো ওই প্রাণীটাই। কোনোভাবেই মানুষ থেকে এটা রূপান্তরিত হয়েছে এটা আসলে বোঝা যাবে না। তবে এই বিদ্যাটা খুবই গোপন একটা বিদ্যা। হতে পারে নদের চাঁদ এই বিদ্যাটায় শিক্ষা গ্রহণ করে এসেছিলেন, কিন্তু এখানে তার স্ত্রীর ভুলের কারণে নদের চাঁদ একটা বিপদে পড়ে গিয়েছিল। এই লোককাহিনী বিভিন্নভাবে আমরা শুনে থাকি। তবে মায়াং সম্পর্কে যতটুকু জানলাম আর যতটুকু বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, মূলত এই শেষ অংশের কথাগুলো বলার জন্যই এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি যারা বিশেষ করে যিনি এই ঘটনাটা পাঠানোর জন্য সহযোগিতা করেছেন ইকবাল ভাইকে। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো এপিসোডটি মনোযোগ দিয়ে শুনেছেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আফনান্স বি ইউটিউব চ্যানেলে উইয়ার উইথ টুয়েসডের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।